আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাজিয়াত শাহরিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল। 7 দিনের মধ্যে বিচার শুরুর আশ্বাস আইন উপদেষ্টার। গঠন করা হচ্ছে বিশেষ ট্রাইব্যুনাল। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় 30,000 প্রধান শিক্ষক পাবেন দ্বিতীয় শ্রেণীর গেজেটের কর্মকর্তার মর্যাদা। আপিল বিভাগের রায়, বেতন হবে 10ম গ্রেডে। প্রতারণা করে যারা জুলাই বিপ্লবে আহতদের তালিকায় নাম লিখিয়েছেন তাদের বাদ দিয়ে ব্যবস্থা। ডিপ্লোমাধারী ও পল্লী চিকিৎসকদের পদবীর বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত। এবং 4 দিনের সফরে ঢাকায় জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। কাল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক। প্রাধান্য পাবে রোহিঙ্গা সংকট ও মানবাধিকার ইস্যু। এক সপ্তাহের মধ্যে শিশু আসিয়া ধর্ষণ মামলার বিচার শুরু এবং পরের সপ্তাহের মধ্যে বিচার কাজ শেষ হওয়ার আশা করছে সরকার। আইন উপদেষ্টা জানিয়েছেন, অতীতে দ্রুত বিচারের এমন নজির রয়েছে। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ধর্ষণ মামলা দ্রুত শেষ করতে আইন সংশোধন করা হচ্ছে। শিশু ধর্ষণ ও বলাৎকারের মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হচ্ছে বলেও জানান উপদেষ্টা। রিপোর্ট মাহবুব কবির চপলের। কয়েকজন নরপিচাসের হিংস্রতায় থমকে গেল 8 বছরের শিশু আসিয়ার জীবন। স্তব্ধ গোটা দেশ, ক্ষোভে ফুঁসছে মানুষ। ক্ষুব্ধ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারাও। ধর্ষকের প্রতি, ধর্ষণ কাজের প্রতি আমাদের তীব্র ঘৃণা ও রাগ, সেটা যদি আমি আপনাদের দেখাতে পারতাম। আইন উপদেষ্টা জানান, ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে বদ্ধপরিকর সরকার। শিশু আসিয়ার ধর্ষণ মামলার বিচার কাজ 2 সপ্তাহের মধ্যে শেষ হবার আশা করছেন তিনি। 12-13 জনের 161 স্টেটমেন্ট নেওয়া হয়েছে। আমরা আশা করছি 7 দিনের মধ্যে বিচার কাজ শুরু হবে। 7-8 দিনের মধ্যে বিচার কাজ শেষ হওয়ার নজির আছে অব্যাহত শুনানির মাধ্যমে। 7 দিনের মধ্যে ইনশাআল্লাহ যদি আমরা বিচার কাজ শুরু করতে পারি, আমাদের বিচারক ওনারা সর্বোচ্চ দ্রুততার সাথে ন্যায় বিচার নিশ্চিত করেই বিচার করতে পারবেন। কারণ এখানে এত পারিপার্শ্বিক, এত সাক্ষ্য রয়েছে, ডিএনএ টেস্ট পাওয়া যাবে, তারপর হচ্ছে পোস্টমর্টেম রিপোর্ট পাওয়া যাবে। ফলে আমরা আশা করছি খুব দ্রুততম সময়ে এই মামলার বিচার হবে এবং ইনশাআল্লাহ দোষী সাব্যস্ত হলে দৃষ্টান্তমূলক শাস্তি হবে। তিনি জানান, ধর্ষণ মামলা দ্রুত শেষ করতে আইন সংশোধন করা হচ্ছে। শিশু ধর্ষণ ও বলাৎকারের মামলাগুলোর বিচারে করা হবে বিশেষ ট্রাইব্যুনাল। আশা করছি রোববারই আমরা নতুন আইন প্রণয়ন করে ফেলব। নতুন আইনের বিধানগুলো সম্পর্কে আপনাদের বলেছি। সেটার সাথে একটা জিনিস শুধু অ্যাড করতে চাই, নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে শুধুমাত্র শিশু ধর্ষণ ও বলাৎকারের ঘটনাগুলো দ্রুত উপযুক্ত বিচার নিশ্চিত করার জন্য আমরা স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করতে যাচ্ছি। এই ঘটনাকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করবার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন আইন উপদেষ্টা। কিন্তু এই ব্যাপারকে কেন্দ্র করে দেশে যারা অন্য নাগরিকদের জন্য ভোগান্তি সৃষ্টি করছে, যারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, তাদের দিকেও আপনার নজর রাখবেন। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা দ্বিতীয় শ্রেণীর গ্রেজুয়েটেড কর্মকর্তা মর্যাদা পাবেন বলে রায় দিয়েছে আপিল বিভাগ। তাদের বেতন হবে 10ম গ্রেডে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতি বেঞ্চে এই রায় দিয়েছেন। এর ফলে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে প্রায় 30,000 প্রধান শিক্ষক এই সুবিধা পাবেন বলে জানিয়েছেন আইনজীবীরা। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। 2019 সালের 25 ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল 10ম গ্রেড করা সহ গেজেটেড পদমর্যাদা দেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট। সেই সাথে গেজেটেড পদমর্যাদা 2014 সালের 9 মার্চ থেকে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়। ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে প্রধান শিক্ষকদের 10ম গ্রেডে উন্নীতের পথে বাধা সৃষ্টি হয়। এরপর বারবার চেষ্টা করেও আওয়ামী লীগের শাসনামলে মামলাটির শুনানি করতে ব্যর্থ হন আইনজীবীরা। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর গুরুত্ব দিয়ে মামলাটি নিষ্পত্তি করে আপিল বিভাগ। পরে ওই রায় পুনর্বিবেচনার আবেদন করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এটা একটা সীমাহীন অন্যায় ছিল। এটা আর্টিকেল 29 এবং 31 এর ভায়োলেশন ছিল। তো যাই হোক,
দীর্ঘ লড়াইয়ের পরে শিক্ষকরা আজকে তাদের স্বীকৃতিটা পেয়েছে, এটা একটা সম্মানের ব্যাপার। এবং যারা 11তে ছিল তারাও 10 পাবে ট্রেন, যারা ট্রেন না, যারা অদক্ষ তারাও 12 থেকে 10 পাবে। এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রিটকারী প্রধান শিক্ষকরা। আজকের এই দিনটির জন্য আমরা দীর্ঘ 11 বছর অপেক্ষা করেছি। ধন্যবাদ জ্ঞাপন করি আমার সদস্য সরকার মহোদয়কে, যারা বর্তমান সরকার যারা এই দিনটাকে দেখার জন্য পরিস্থিতিটাকে তৈরি করে দিয়েছেন। 2014 সালের 9 মার্চ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করার ঘোষণা দেয় তৎকালীন সরকার। তবে দ্বিতীয় শ্রেণীর চাকুরিজীবীরা 10ম গ্রেডে বেতন পেলেও প্রশিক্ষিত প্রধান শিক্ষকদের জন্য 11তম ও অপ্রশিক্ষিত প্রধান শিক্ষকদের জন্য 12তম গ্রেডে বেতন নির্ধারণ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। প্রতারণা করে যারা জুলাই বিপ্লবের আহতদের তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছে তাদের বাদ দিয়ে আইনি ব্যবস্থা নেবে সরকার। নতুন করে আহত ও নিহতের তালিকা সংশোধন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান। ডিপ্লোমাধারী ও পল্লী চিকিৎসকরা ডাক্তারের পরিবর্তে কি পদবি ব্যবহার করবেন তা আলোচনা করে ঠিক করা হবে। বেতন নির্ধারণ করে দেওয়া হবে বেসরকারি হাসপাতালের ডাক্তার, নার্স ও স্টাফদের। মাহবুব কবির চপলের আরেকটি রিপোর্ট। জুলাই বিপ্লবে আহত ও নিহতদের আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে আর্থিক সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। শহীদ পরিবার 30 লাখ টাকা, আহতরা 1 থেকে 5 লাখ টাকা ও মাসিক 10 থেকে 20,000 টাকা ভাতা পাবেন। প্রথম ধাপে আহত 1401 জনের তালিকা প্রকাশ করেছে সরকার। এতে অন্য জায়গায় আহত কারো কারো নাম অন্তর্ভুক্ত হয়েছে, ফলে সমালোচনার ঝড় ওঠে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে ভুয়া ব্যক্তিদের নাম বাদ দেওয়া হবে। কে কিভাবে আহত হয়েছে, তিনি কোন পক্ষে ছিলেন, এটি নির্ধারণ করা খুবই কঠিন ছিল। তারপরও আমরা মোটা দাগে ওই সময়কালে আহতদেরকে এবং তারপরে দীর্ঘদিন আমরা এটাকে ওয়েবসাইটে রেখে দিয়ে সবার মতামত নিয়েছি। যে ঘটনাগুলো প্রতারণা ঘটেছে সেটা দুর্ভাগ্যজনক, সেগুলো ধরা পড়ে যাচ্ছে। সে কারণে আমরা মনে করি যে এটা কিছুটা অ্যাক্সিডেন্টাল মনে করতে হবে। এটা আসলে কোনোভাবে ইন্টেনশনাল না এবং প্রতারণা ধরার মতো ইন্টেলিজেন্স সার্ভিস স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নেই। গেজেট যেগুলো হয়েছে সবগুলো বাতিল হবে। 2-1টি আমাদের শহীদ নামের তালিকা সংশোধন হবে, আহতদের তালিকা অবশ্যই হবে। এই আইনি ব্যবস্থাটি এখন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ। এমবিবিএস, বিডিএস ডিগ্রিধারী ছাড়া অন্য চিকিৎসকরা নামের আগে ডাক্তার লিখতে পারবেন না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। সেক্ষেত্রে তারা কি পদবি ব্যবহার করবেন শিগগিরই তা চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি। বিভিন্ন দেশে এটা সবসময় প্রিফিক্স নির্ধারণের ক্ষেত্রে অনেক ধরনের অ্যাপ্রোচ আছে। কোনো দেশে আসলে এমবিবিএস ছাড়া ডাক্তার লিখেন না, এরকম না, কিন্তু সেটা খুব কমন না আর কি, অধিকাংশ দেশে সেটা না। এবং তবে আমরা প্রিফিক্স নির্ধারণের জন্য একটা আলাদাভাবে কমিটি করে, যেহেতু হাইকোর্টের নির্দেশনা হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আমরা সরকারি নির্দেশনাগুলোতে প্রিফিক্স কি হবে সেটা আমরা নির্ধারণ করে দেব। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই বিশেষ সহকারী জানান, বেসরকারি হাসপাতালের ডাক্তার, নার্স ও স্টাফদের ন্যূনতম বেতন কাঠামো নির্ধারণ করে দেওয়া হবে। আমরা সর্বনিম্ন বেতন নির্ধারণের বিষয়টি বেসরকারিদের সঙ্গে আমরা আলাপ আলোচনা করব। ঢাকা মহানগরে বড় হাসপাতাল, মাঝারি হাসপাতাল, আবার জেলা এবং অন্যান্য। সো আমরা এটা সম্ভবত এটা নির্ধারণ করতে একটু সময় লাগবে, এই নেগোসিয়েশন প্রসেসটা লম্বা হবে। আমরা ডেফিনেটলি এর সঙ্গে যারা সাধারণত ওই ধরনের হাসপাতালে কাজ করে সেই সকল পক্ষগুলোকে অন্তর্ভুক্ত করে আমরা এই বিষয়গুলো নির্ধারণ করব। তবে আমরা এটা নিশ্চিত যে দেশের বিভিন্ন স্তর অন্তত 2 বা 3 ক্যাটাগরির সর্বনিম্ন বেতন কাঠামো আমরা নির্ধারণ করার চেষ্টা করব। ডেঙ্গু প্রতিরোধে এখন থেকেই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। ডেঙ্গুর যে প্রোফাইলিং করা দরকার সেগুলো আমরা করেছি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। নির্ধারিত সময়সীমার মধ্যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের কাতার থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ হবে বলে আশা করছে সরকার। বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভা শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম বলেন, 2026 সালে বাংলাদেশ এলডিসি থেকে বের হয়ে আসবে। এর জন্য যেসব চ্যালেঞ্জ আসবে তা মোকাবেলায় এখন থেকে প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়া 6টি সংস্কার কমিশনের কিছু বিষয়ে রাজনৈতিক মতামতের প্রয়োজন না থাকায় তা দ্রুত কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান প্রেস সচিব। আসসালামু আলাইকুম। ইউনাইটেড নেশনের সেক্রেটারি জেনারেল আসছেন, তো অবশ্যই আমরা এটা একটা আমাদের জন্য খুবই একটা সম্মানের বিষয়, একটা খুবই ইম্পর্টেন্ট একটা ট্যুর। আমরা তার সাথে অনেকগুলো বিষয় নিয়ে আলাপ হবে।
উনি বাংলাদেশের রোহিঙ্গাদের সাথে সলিডারিটি প্রকাশ করবেন। আপনারা জানেন রোহিঙ্গাদের যে এইড কাট হয়েছে সেই বিষয় নিয়ে ওনার সাথে যথেষ্ট কথা হবে। সংস্কার সবাই চায়, তবে দেশকে সংকটমুক্ত করতে দ্রুত জাতীয় নির্বাচনের সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাজধানীর একটি হোটেলে গণ অধিকার পরিষদের ইফতার মাহফিলে তিনি বলেন, জাতীয় সংস্কার বাস্তবায়ন দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, জনপ্রত্যাশা পূরণে দ্রুত নির্বাচনই দিতে হবে। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস বলেন, কৃত্রিমভাবে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য নষ্টের চেষ্টা চলছে। জুলাই বিপ্লবের চেতনা রক্ষায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সংস্কার, আলাপ আলোচনা, প্রস্তাব গ্রহণ করা এগুলো চলতে থাকবে, কিন্তু আমাদেরকে জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি সিদ্ধান্ত নিতে হবে। সেজন্য আমরা রোড ম্যাপ চাই। সেই রোড ম্যাপের প্রত্যাশা আমরা করেছি, বাংলাদেশের জনগণ করে। কৃত্রিমভাবে অসুবিধার সৃষ্টি করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন দল একে অপরের দিকে কথা বলছে, কারা ছুটছে। এই জিনিসটা ঠিক না। তাহলে 5 তারিখের যে আমাদের আন্দোলন, আমাদের বিজয়, এটা নিঃশেষ হয়ে যাবে। কিন্তু 4 দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। বিকেল 5টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখানে তাকে অভ্যর্থনা জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। প্রায় 7 বছর পর বাংলাদেশে এটি তার দ্বিতীয় সফর। এবারের সফরে মূলত রোহিঙ্গা শরণার্থী সংকট আলোচনায় গুরুত্ব পাবে। এছাড়া মানবাধিকার ইস্যুও প্রাধান্য পাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শুক্রবার সকালে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রথমে সাক্ষাৎ করবেন পররাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার প্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত উচ্চ পর্যায়ে প্রতিনিধি দল। এরপর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন তিনি। বৈঠক শেষে কক্সবাজার যাবেন ডক্টর ইউনূস ও অ্যান্টোনিও গুতেরেস। রোহিঙ্গা সম্প্রদায়ের নেতা, যুব প্রতিনিধি ও নারীদের সঙ্গে আলাদা বৈঠক করবেন জাতিসংঘ মহাসচিব। রোববার সকালে ঢাকা ছাড়ার কথা রয়েছে তার। যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সেনা প্রধানের পক্ষ থেকে সেনা মালঞ্চে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার পূর্ব বক্তব্যে শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মান জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এছাড়া পিলখানায় শহীদ সেনা কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্য এবং জুলাই বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। একই সাথে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। এখন থেকে প্রতি বছর 25 ফেব্রুয়ারি শহীদ সেনা দিবস পালন করার কথাও জানান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাবাহিনী যেন তাদের লক্ষ্যে অবিচল থাকতে পারে সেজন্য সবার দোয়া চান তিনি। যত দ্রুত সম্ভব নির্বাচন নিয়ে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ঢাকাস্থ নাটোর জেলা তিতুমির কলেজ ছাত্র কল্যাণ সমিতির নবীন বরণ ও ইফতার মাহফিলে তিনি বলেন, জনপ্রত্যাশা পূরণ করতে না পারলে শহীদদের রক্তের সাথে বেইমানি হবে। সাবেক এই উপমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতে অন্য কোনো অজুহাতে নির্বাচন বিলম্ব করলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে। এর আগে মহাখালী ওয়্যারলেস গেটে দুস্থ মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। কর সংগ্রহে হয়রানি ও দুর্নীতিগ্রস্ত রাজস্ব কর্মকর্তা কর্মচারীদের চাকরিচ্যুত করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। রাজধানী আগারগাঁওয়ের রাজস্ব ভবনে 2025-26 সালের প্রাক বাজেট আলোচনায় তিনি সতর্ক করেন, খাতির করে কাউকে কর দিয়ে ছাড় দেওয়া হবে না, দেয়া বা কারোর উপর অন্যায়ভাবে কর চাপিয়ে দেওয়ার মতো ঘটনা আর চলতে দেওয়া হবে না। পার্টেক্স খেলার খবর। ঢাকা প্রিমিয়ার লিগের চতুর্থ রাউন্ডে জয় পেয়েছে গুলশান ক্রিকেট ক্লাব, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে 6 উইকেটে হারায় গুলশান ক্রিকেট ক্লাব। আগে ব্যাট করে নির্ধারিত 50 ওভারে 9 উইকেটে 228 রান তোলে রূপগঞ্জ। দলের হয়ে সর্বোচ্চ 88 রান করেন অমিত মজুমদার। এছাড়া 40 রান আসে আরিফুল হকের ব্যাটে। বল হাতে 53 রান দিয়ে 4 উইকেট নেন ম্যাচ সেরা
পাইল। জবাবে 46 ওভার 4 বলে জয় নিশ্চিত করে গুলশান। ম্যাচ জেতাতে 67 রানের ইনিংস খেলেন জাওয়াদ। এছাড়া 40 রান আসে তামিমের ব্যাটে। অন্যদিকে বিকেএসপিতে ধানমন্ডি স্পোর্টিং ক্লাবকে 5 উইকেটে হারিয়েছে অগ্রণী ব্যাংক এবং শাহিনপুকুরকে 8 উইকেটে হারায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। দেশের প্রায় 120 জন পুরুষ ও নারী দাবাড়ুর অংশগ্রহণে শনিবার থেকে শুরু হচ্ছে স্বাধীনতা দিবস আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা। এই উপলক্ষে সংবাদ সম্মেলনে দাবা ফেডারেশনের সভাপতি সৈয়দ সুজাউদ্দিন আহমেদ জানান, এবারে টুর্নামেন্টের স্পন্সর ওয়ালটন। 1.5 লাখ টাকা প্রাইজ মানির এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানার্স আপ পাবে 35,000 এবং 20,000 টাকা অর্থ পুরস্কার। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ইকবাল বিন আনোয়ার ডন, অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিল্টন এবং দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক লোকমান হোসেন মোল্লা লাভলু। খেলা হবে 9 রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় 30,000 প্রধান শিক্ষক পাবেন দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তার মর্যাদা। আপিল বিভাগের রায়, বেতন হবে 10ম গ্রেডে। প্রতারণা করে যারা জুলাই বিপ্লবে আহতদের তালিকায় নাম লিখিয়েছে তাদের বাদ দিয়ে ব্যবস্থা। ডিপ্লোমাধারী ও পল্লী চিকিৎসকদের পদবির বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত। এবং 4 দিনের সফরে ঢাকায় জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। কাল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, প্রাধান্য পাবে রোহিঙ্গা সংকট ও মানবাধিকার ইস্যু। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।